আপু সবসময়ই, আমি কখনো আপুকে আমার ফ্যামিলি মেম্বার মানে ফিল্মের যে সে হিরোইন বা সে নায়িকা একজন কিংবদন্তি সেটা সে ফিলই করতে দিত না, এতটা বেশি ভালোবাসা। সপ্তাহে একদিন হলেও সে ফোন দিত। আর জয়ের সাথে মানে একটু কিছু হলেই আমাকে ফোন দিয়ে বলতো, দেখছো জয় এটা করছে ওটা করছে, মানে আমার এখন ওইটা ফিল হচ্ছে যে এই কণ্ঠস্বরটা আর শুনতে পারবো না, আর আর তাকে দেখতেও পারবো না। এর থেকে আসলে আর কিছু বলতে পারতেছি না, এর থেকে আর কিছু বলার নেই। ওকে নিয়ে কোন স্মৃতি বলবো বলেন তো? এত স্মৃতি একটা মানুষের সাথে। ও তো আমাকে বোন ডাকছিল, এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই সে কথা না বলে ঘুমাইছে আমি বলতে পারবো না। আমরা তো এখনো এই কিছুক্ষণ আগে আমি গেছি, আমি ভাবছি একটা মিরাক্কেল হবে এবার, আপু ফেরত আসবে, আপু ফেরত আসবে। আমি বাসে যে বসতেও পারিনি, আরে ফোন দিয়ে বলে আপু তাড়াতাড়ি আসেন, সবাইরে জানান। বলে কি বসো মিষ্টি খাও, আমি কি মিষ্টি দিয়ে কী হবে, তোমার কালকে আমি ডাক্তার কাছে নিয়ে তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি ইয়ে করবো। আমি ছোটবেলা থেকে আপু আমাকে আমার সাথে নিয়ে নিয়ে আমরা কোথায় দেশে বিদেশে বাংলাদেশে টেকনাফ তেঁতুলিয়া প্রোগ্রামে গেছি, এরকম শীত কনকনে শীতের মধ্যে। তা আপু তখন বলতো ওভারকোট পরতাম, বলতো কি ওভারকোট পরতাম, আলাদা আলাদা রুমে থাকতাম, নক করতো, মধু খাও খেয়ে ঘুমাও। এইসব স্মৃতি কি ভোলা যায়? যে মানুষটা সবসময় না টেক কেয়ার করছে, আমার 2 দিন প্রত্যেকটা পর ব্যাপারে। ঠান্ডা লাগলে ইভেন সে 5 তারিখে আমার বাসায় আসছে, খিচুড়ি খেলো, আমাকে বলতেছে তোমার তো অনেক ঠান্ডা লাগছে, তুমি মধু খাবা, তুমি এটা খাবা ওইটা খাবা। আমাকে বলতেছে যে আরিফি ফ্যামিলি আসবে, তুমি কিন্তু দেখো আর না তুমি। অনেক অনেক কত কথা বলবো। এখন সিনিয়র জুনিয়র থেকে শুরু করে সবাইকে সাজেস্ট করতে, এই সাজেস্টগুলি কে করবে? একটা মেয়েকে দেখলে, একটা কোনো নতুন হিরোইন হয়েছে, একটা মেয়েকে দেখলে বাহ তুমি অনেক সুন্দর, তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমার হেয়ার স্টাইলটা এরকম করো, তুমি মেকআপটা এরকম করো। প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা যারা নাকি মডেল আর্টিস্ট সবাই আমি দেখেছি আপুকে জিজ্ঞেস করছে, আপু তোমার স্কিনটা এত সুন্দর, এখনও আমাদের যদি এরকম হইতো। তো এই যে কথাগুলো নতুন প্রজন্মের জন্য কে বলবে আর কে বলবে? একজন ছিলেন উনি তো সব বলেই চলে গেলেন। এখন উনি যেখানে থাকবেন ভালো থাকুক, এটুকু চাই। ব্যক্তি অঞ্জনা শুধু শিল্পী হিসেবে নয়, ব্যক্তি অঞ্জনা সেও কিন্তু অনেকের পাশে কিন্তু এসে দাঁড়িয়েছে, যারা আমাদের জুনিয়র শিল্পী আছে তাদের মাঝে এসে দাঁড়িয়েছে। তার আজকের তার আজকে যে পরিণতি, বিশ্বাস করেন এই মেয়েটার সাক্ষী। আমি প্রতিক্ষণ প্রতি সময় কিন্তু ফোন করছি ওকে, যে মানে যে তুমি কি হচ্ছে না হচ্ছে, ওরা আসছে যাচ্ছে কি হচ্ছে। একটু আগেও কিন্তু একটু আগে মানে 1-1.5 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে ওরা দেখে গেছে। তো বললাম যে না, ডাক্তাররা বলেছে যে না বোধহয় ভোর পর্যন্ত থাকবে না। আমি বললাম অসম্ভব, এটা হতেই পারে না, অঞ্জনা দিকে এভাবে আমি এটা আলাদা মিরাক্কেল করবে। তারপর মানে কি বলবো, আমি ভাবছিলাম যে ওকে এইভাবে দেখতে চাই না। আমি ওকে বলছিলাম, ঈশাকে বলছি যে না, অঞ্জনাদির সাথে যে কাজগুলো করেছে, যেগুলো স্মৃতি আছে হাস্য উজ্জ্বল, যেরকম আমি অঞ্জনাদি বলতাম, উনি আমাকে সবসময় রোজিনা বলতো, কেন এই রোজিনা কেমন আছো হ্যান ত্যান আছে না, একবার ফোন করলে হয়তো বা দেখা গেলো বিজি। ছোট হোক বড় হোক, সিনিয়র থেকে শুরু করে এমন কেউ নেই তার সাথে ভালো রিলেশন ছিল না, এমন কোনো প্রোগ্রাম নেই যে দিদি অ্যাটেন্ড করতো না। সে যদি সুস্থ থাকতো সব জায়গায় অ্যাটেন্ড করতো, সবাই কাকে রাখতো। আমার মনে হয় একটা যে প্রোগ্রামে যদি 100 জন মানুষ থাকতো, 100 জন মানুষের সাথে স্পেশালি ইন্ডিভিজুয়াল যে কথা বলতো তার একটা গুণ ছিল, আর তার গুণের কথা তো আসলে বলে লাভ মানে শেষ হবে না। আমাদের ঘরের বাইরের মানুষ ছিল না, আমরা ইন্ডাস্ট্রি গার্ডিয়ান হিসেবে দেখতাম না, দেখতাম আমার ঘরের দিদি যে ঘরের একজন গার্ডিয়ান আমাদের গাইড করতেছে সবসময়। সো এই মানুষটা আজকে আমাদের মধ্যে নাই, মানে আমাদের বলবো ইন্ডাস্ট্রি অনেক মানে একজন ভালো একজন মানুষ হারালো। আপুকে দেখতে এসেছিলাম, দেখে মনে হচ্ছিল যে আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে, বাট হঠাৎ করে দেখলাম যে আপুর পরিস্থিতি একটু অস্বাভাবিক হয়ে যায়, রেসপন্স করছিল না। আর সবসময় আপু যে জিনিসটা করতো, যে যখনই দেখা হতো তখনই জড়িয়ে ধরে বলতো যে আমার দেখা তুমি ওয়ান অফ দ্য মানে হ্যান্ডসাম হিরো, বা তুমি যে ডান্স করো, তোমার যে পারফরমেন্স, আমি আসলে মুগ্ধ হই,
তুমি আমাদের সময় কেন এলে না, এগুলো নিয়ে খুব মজা করতো। বা কখনো স্টেজ পারফর্ম হলে তিনি বলতেন যে আমি তোমার সাথে স্টেজ পারফর্ম করবো নেক্সট ডে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যখন ইউনাইটেডে ছিল তখন কিন্তু ওনার সঙ্গে কাজ করার যারা আছেন বা আমাদের শিল্পী সমিতির অনেকে বা সহকর্মীরা অনেকে কিন্তু যোগাযোগ করতে পারেন। এটি আসলে এটা আমাদের জন্য অনেক বড় কষ্টের বিষয় যে আমরা ইউনাইটেডে আজকে ওনার শেষ বিদায়ে আমরা সবাই আসতে পেরেছি। তো এটা আসলে দায়ভার আমাদেরকে নিতে হবে। আর যদিও তাদের পরিবার জানায়নি, তারপরে তো সে পরশু দিন থেকে এখানে নিয়ে আসার পর থেকে আজকে যেটা হয়েছে যে ব্লাডের প্রয়োজন হয়েছিল, ব্লাডটাও দেওয়া হয়েছিল। আজকে বিকেল নাগাদ ব্লাড দেওয়া হয়েছিল, ব্লাডটা হয়েছে। তারপরে যেটি আমি রাত এখান থেকে বের হয়ে গেছি প্রায় 12:15টার দিকে। আমি বাসায় গেছি জাস্ট ফ্রেশ হয়ে আবার আসবো। তো এরই মধ্যে যেটি দেখলাম যে সন্ধ্যা থেকে যেটা আমি লক্ষ্য করেছি যে প্রথম অবস্থায় ক্লিন ছিল, পরে থেকে ব্লাড পড়া শুরু করলো। তারপরে এই ব্লাডটা ওরা মুছে দিল, মুছে দেওয়ার পর থেকে আবার ব্লিডিংটা তখন শুকায় গেল, তারপর থেকে আবার বেশি করে ব্লিডিং হচ্ছে। তো এই অবস্থায় পালস কাজ করছিল না। ডক্টর যেটা আমাকে তখন জানিয়েছিল যে আপনারা ধরে নেন সর্বোচ্চ 3টা থেকে 4টা যদি আল্লাহ তাআলার কোনো রহমত থাকে সর্বোচ্চ এইটুকু পর্যন্ত যেতে পারে। তখন থেকে আসলে আমরা মানসিকভাবে প্রিপারেশন নিয়েছি যে আপু নাই, সেইভাবে প্রিপারেশন নিয়ে আমরা এখানে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীরাও ছিল। আমাদের প্রিপারেশন ছিল যে যেহেতু এখান থেকে জানানো হয়েছে 3টা থেকে 4টার মধ্যে হয়তো বা কোনো একটা ব্যাড নিউজ পাবো। সেখানে বাসায় যাওয়ার পরেই আমি কাপড়ও খুলতে পারিনি, খবর পেলাম যে উনি আর নেই। আর আরেকটি বিষয় হচ্ছে যে ওনাকে একদম সন্ধ্যা থেকে শুধুমাত্র অক্সিজেন ছাড়া ওনার কোনো চিকিৎসা, কোনো সেবা দেওয়ার সুযোগ হয়নি, কারণ ওনার নেয়ার মতন সে অবস্থায় ছিল না। আমরা একদম সন্ধ্যা থেকেই ধরে নিয়েছিলাম যেটাকে বলে যে আসলে তখনই আসলে উনি নেই, মানে বিষয় ছিল এরকম।